প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আপনারা সেটা জানেন। আজকে আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো জানতে চাইবেন এই বিষয়টা কেন হয় বা এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। সে কারণে এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এর অতিথি যিনি আছেন, যিনি আমাদের সাথে এই আলোচনায় যোগ দেবেন, আসুন তার সাথে পরিচিত হই। আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের প্রথিতযশা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং একই সাথে মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সজল আশফাক, আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে আজকের যে বিষয়টা খুব সাধারণ বিষয়। অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে কথা বলছিলাম এই বিষয় নিয়ে। দর্শক, আমাদের আজকের বিষয় পা ফোলা। আমরা দেখি যে অনেকেরই পা ফুলে যায় এবং সেই পা ফুলে যাওয়ার পিছনে কখনো কখনো কিছু রোগের একটা যোগসূত্র থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা যে চিকিৎসা নিচ্ছি সে কারণেও পা ফুলতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন সে কারণে হয়তো পা ফুলতে পারে। তো ইত্যাদি নানা কারণে কিন্তু পা ফোলে, কিন্তু পা ফোলাটা নিশ্চয়ই আমাদের কাছে আসলে একটা চিন্তার বিষয় যে কেন পাটা ফুলছে, এবং এটা সবাই বলেন এর সাথে যেহেতু অনেক বড় বড় রোগের একটা সম্পর্ক থাকে, কাজেই একটু চিন্তার বিষয় তো বটেই। তো সে কারণে আজকের অতিথি আমাদের কার্ডিওলজিস্ট ডাক্তার সিএম হাসান, তার কাছ থেকে আমরা শুনবো এই বিষয়ে বিস্তারিত। তো ডাক্তার সিএম হাসান, আপনি এই পা ফোলার বিষয়টাকে কিভাবে দেখেন? মানে এটা তো নিশ্চয়ই একটা বড় ধরনের উপসর্গ, এবং একই সাথে আপনি যদি একটু বলেন যে এর মূল কারণগুলো কি কি? ধন্যবাদ। আমরা যখন রোগী আমাদের কাছে আসেন, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কেউ খেয়াল করেন না যে পাটা ফুলে আছে। এবং ধরেন আমি বলবো শতকরা 40% বলে যে পা হয়তো একটু টাইট টাইট লাগছে মোজা পরতে, জুতা পরতে, বা আপনার হাঁটার সময় একটু স্টিফনেস ফিল করছি। কিন্তু ওই পর্যন্ত কেউ আর কি তলিয়ে দেখেন না যে না পায়ের নিচে রক্ত একটু ফুলে আছে। তো এটা সচরাচর আমাদের যেই ইনঅ্যাক্টিভিটি, আমাদের একটা কমন লাইফস্টাইল, চুপচাপ বসে থাকা, টিভি দেখা, 3 বেলা খাওয়া-দাওয়া করা, এটাকেই আমি সবচেয়ে বেশি মানে কৃতিত্ব দেই যে আমাদের এই পা ফোলার জন্য। তো এর বাইরে যেটা আছে রোগ শোকের সাথে জড়িত, সেগুলি সম্বন্ধে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হয়। আরেকটা, যারা প্রফেশনালি অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন ইদানিং আমেরিকান লাইফস্টাইলের সাথে ম্যাচ করে, তখন দেখা যাচ্ছে যে পা দিনের শেষে ফুলে যায় এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আবার পাটা মোটামুটি ভালোই হয়ে যায়। কিন্তু এক পর্যায়ে ২-৩ বছর পরে পা ঠিক আগের মতো ভালো হচ্ছে না, পা ফোলা অবস্থাতেই রয়ে যায় বা আংশিকভাবে ভালো হচ্ছে। তো এই ২-১টা কমন কন্ডিশন, এগুলোকে আমি নিরীহ পর্যায়ের বলবো যে এগুলি খুব একটা চিন্তা ভাবনার বা দুশ্চিন্তার জি। কারণ নাও হতে পারে। তো এর বাইরে আছে যারা আমাদের ব্যাপক সংখ্যক বাঙালি ব্লাড প্রেশার রোগে আক্রান্ত আছেন, তাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলির কারণে পা ফুলে থাকে। সব কমন একটা হলো যেমন অ্যামলোডিপিন বা নিফেডেপিন বা ডিএলটিয়াজেম, এই লাইনের যে যে সমস্ত ওষুধ খাওয়া হয়, তার কারণে পাটা বেশ খানিকটা ফুলে থাকে। আর এর বাইরে আরো আছে যে আমরা পরবর্তীতে হৃদরোগের লাইনে কিছু চিন্তা ভাবনা শুরু করি। যাদের ব্লাড প্রেশার হয় দীর্ঘ সময়ের জন্য, তাদের কিছু কিছু হৃদরোগেও তারা আক্রান্ত হয়। হার্টের সাইজ বড় হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়, হার্টের পাম্পিং ক্ষমতাটাও অনেক সময় কমে যায়, অথবা হার্টের মাংসপেশি অনেক বেশি পুরু হয়ে যায়, যার ফলে হার্টের ভিতরে যে ক্যাভিটি, যেটার মাধ্যমে আমরা সারা শরীরে রক্ত প্রবাহ করে থাকি, সেটার পরিমাণও রক্তের পরিমাণও কমে থাকে, তখন হার্ট দ্রুত গতিতে চলতে থাকে। তো এগুলির কারণে এক ধরনের হার্ট ফেলিওর সৃষ্টি হয়। হার্ট ফেলিওর যে হার্টের পাম্পিং ক্ষমতা সবসময় কমে যাবে, সেইটা হুম, না হুম। ঠিক। এই জন্য আরেক ধরনের হার্ট ফেলিওর আছে যেখানে আপনার হার্টের পাম্পিং ক্ষমতা নরমালি থাকবে, কিন্তু আপনার পায়ের মধ্যে পানি জমবে, কিছুটা শ্বাসকষ্ট হবে। তো সেটা বলা হয় ডায়াস্টোলিক হার্ট ফেলিওর অথবা প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিওর। বেশ খানিকটা কমন। আমরা খুব খুব মানে লিবারাল টাইপের ডেফিনেশনের ভিতরে হার্ট ফেলিওর কে নিয়ে এসেছি যে আপনার ক্লাস সি হার্ট ফেলিওরই আপনি সবচেয়ে প্রথম এটা হার্ট ফেলিওরের উপস্থিতি অনুভব করবেন।
ক্লাস বি, এ এবং বি এর মধ্যে শুধুমাত্র ঝুঁকিগুলি থাকলেই হবে, যে হাই ব্লাড প্রেশার বা ওবেসিটি বা রাতে না ঠিক মতো না ঘুমায় স্লিপ অ্যাপনিয়া বা ডায়াবেটিস এ আক্রান্ত থাকলে যে সমস্ত ঝুঁকি আছে, এবং এগুলো শুধু থাকলে এগুলো আপনি ক্লাস এ, এবং যদি এর মধ্যে আপনার আল্ট্রাসাউন্ডের মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায় বা ইসিজির মধ্যে পরিবর্তন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার ক্লাস বি তে চলে গেল, কিন্তু মানুষ তখনও পর্যন্ত কিন্তু অনুভব করবে না, অনুভব করবে ক্লাস সি পর্যায়ে গেলে, অর্থাৎ আপনার তখন দোতলা বা তিনতলা উঠতে গেলে তখন তাদের শ্বাসকষ্ট হবে, এই জাতীয় জিনিস আপনার শুরু হয়ে যাবে। তো এগুলি জি, খুব ধীরে ধীরে হওয়ার কারণে আমরা ঠিক ওইভাবে নেই না, আমরা অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে বার্ধক্য বা আহ, দুশ্চিন্তা, রাতে না ঠিক মতো না ঘুমানো এর কারণে আমরা দেখে থাকি এই দৃষ্টিতে। কিন্তু একটা জিনিস প্রায় দেখা যায়, সেটা যে অ্যাঙ্কেলের কাছে আর কি, গোড়ালির এখানে কিছুটা ফুলে আছে। তো সেটাকে আমরা যদি রক্ত পরীক্ষার মাধ্যমে কিছুটা বিশ্লেষণ করা সম্ভব, এটাতে বলা হয় এন্টিপ্রো বিএনপি নামে একটা টেস্ট রয়েছে বা বিএনপি। এই দুইটি টেস্ট করলে কিন্তু, যেহেতু এটা বেশ খানিকটা কস্টলি টেস্ট এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যে বিনা পয়সার ইন্স্যুরেন্স আমরা পেয়ে চিকিৎসা করে থাকি, এটা কভার করতে চায় না এই ধরনের টেস্ট, অথবা বছরে একবার হয়তো অ্যালাউ করবে আর কি। তা এগুলি যখন আপনার 300-400-র উপরে চলে যায়, তখন আপনাদের জি, সন্দেহ একটু প্রমাণিত অবস্থায় থাকে, তখন এটার জন্য উপযুক্ত পরিমাণে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। ইদানিংকালের বিশেষ গুরুত্ব আরোপ করা হয় যে প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটা, ইভেন প্রিভেনশন লেভেলে আপনার চিকিৎসাটা যদি আপনি করতে থাকেন, যে আমার সামান্য ঝুঁকি রয়েছে, আমরা ঝুঁকিগুলিকে আস্তে আস্তে করে সব লাইনে নিয়ে আসি, যার ফলে আমাদের হার্ট ফেলিয়ারের কারণে যে অশান্তি বা শ্বাসকষ্ট বা আহ, কর্মক্ষমতা হারিয়ে যাওয়া, ইভেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেও মানুষ টায়ার্ড হয়ে যান। তো সেই সমস্ত জিনিসকে আমরা আগাম দূরে রাখার জন্য ঝুঁকিগুলির চিকিৎসা করলে আমরা হার্ট ফেলিওর থেকে কিছুটা মুক্তি পাবো। এবং হার্ট ফেলিওরের বেশ কমন একটা উপসর্গই হলো কিন্তু পাটা ফুলে থাকা। হুম, হুম, এবং তখন আমরা সেটা চিকিৎসার জন্য অনেক সময় ডায়াবেটিক দিয়ে থাকি একটু পেশাব বাড়াবার জন্য। এবং এটা খুব রাতারাতি যখন এটা পা ফোলাটা যখন চলে যায়, আমরা কিন্তু অনেকটা খুশি হয়ে যাই যে না, সমস্যার সমাধান হয়ে গিয়েছে, মোটামুটি ওয়াটার পিল খেলেই আমাদের মোটামুটি চলবে। কিন্তু জি, এর ভিতরে ভিতরে যে ঘটনা ঘটছে সেগুলি কিন্তু আস্তে আস্তে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, হুম, হুম, পরবর্তী হুম, দেখা যায় আপনার 20 মিলিগ্রামে কাজ হয় না, 40 লাগে, 80 লাগে, 160 লাগে, অন্য অন্য আরেকটা অ্যাডিশনাল ট্যাবলেট লাগে। তা এগুলি মানে হচ্ছে যে ভিতরে ভিতরে কিন্তু আপনার অঘটনগুলি ঘটতেই আছে, যেটা আমরা বাইরে দিয়ে অনুভব করছি না, জি, বা আপনার ওই আহ, আমরা হয়তো উপশমের মাধ্যমে সময় ক্ষেপণ করতে যাচ্ছি। হুম, হুম, যদিও আমাদের 1.5-2 বছরের মাথায় কিন্তু এটার অনেক ধরনের হাই লেভেলে সমস্যাটা হয়ে যেতে পারে। আন্ডারলাইং যেগুলি রিভার্সিবল কারণ আছে, যেগুলি হুম, হুম, আপনি হুম, ইচ্ছা করলে উল্টা দিকে নিয়ে যেতে পারেন এবং জীবনের কোয়ালিটি অফ লাইফ বেটার হতে পারে, সেগুলো হলো যে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে কোনো দোষ আছে কিনা, করোনারি আর্টারি ডিজিজ রয়েছে কিনা, রক্ত নালীর ভিতরে চর্বি জমে গিয়েছে কিনা, রিং লাগানো লাগবে কিনা, স্টেন্ট লাগানো লাগবে কিনা বা বাইপাস লাগবে কিনা, এই সমস্ত বিষয়ে আপনার কিছু তদন্ত শুরু করে দেওয়া উচিত বেশ জি, খানিকটা প্রাথমিক পর্যায়ে হুম, থাকা হুম, অবস্থায়। নইলে আমরা প্রায় শুনি আমাদের দেশি মানুষের বেলায়, হাসপাতাল থেকেও শুনি বিদেশিদের মুখে, যে সবচেয়ে বেশি বাইপাস সার্জারি যারা করছেন তাদের ভিতরে বাঙালির সবচেয়ে উপরে আছে, নিউ ইয়র্কের কথা আমি বলছি। আর আমরা যখন সামাজিক ভাবেও দেখি, প্রায় শুনি যে ওনার হঠাৎ করে বলে কোনো কিছু নাই, হঠাৎ করে বাইপাস সার্জারি লেগে গিয়েছে, হঠাৎ করে অ্যাঞ্জিওগ্রাম করছে সবগুলি আর্টারি, 9টা ব্লক পাওয়া গেছে, বাইপাস সার্জারি ছাড়া আহ, এটার কোনো উপায় ছিল না। তা আমরা ওই পর্যায়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকি যে ধরেন একটা ব্লক থাকা অবস্থায় বা 2-3টা ব্লক থাকা অবস্থায় হয়তো স্টেন বা রিং এর মাধ্যমে এটা সমাধান হুম, হুম, হতো। হুম, তো সেইটা আমরা অনেক দেরিতে যাওয়ার ফলে আমরা হার্ট ফেলিওরে আক্রান্ত হই, এবং যার ফলে আমরা পায়ের মধ্যে ফোলা দেখতে পারি, বেশ খানিকটা ফোলা থাকে। এগুলি তখন আর রেজিস্ট্যান্ট লেভেলে চলে যায়, তখন আর ওয়াটার পিল দিয়ে আপনার আংশিক উপশম হয়। হুম, হুম, পরের দিন আবার দ্বিগুণ গতিতে এগুলির মধ্যে পানি, এটা আপনার হৃৎপিণ্ড এটাকে শরীর থেকে পেশাবের মাধ্যমে বের করার যে চেষ্টা, সেটা করতে পারে না। আরেকটা জিনিস হলো যে পা যখন খোলা থাকে তখন কিন্তু কিছুটা শ্বাসকষ্ট হয়। এই কারণে মানুষ তার অ্যাক্টিভিটিটা কমিয়ে রাখে, হয়তো চেয়ারে বসে থাকে, খাওয়া টেবিল থেকে সোফার মধ্যে গিয়ে বসলো, এইটুকুই তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো এটা ঠিক
একভাবে মানসিকভাবে বিপর্যস্ত থাকে, আরেক দিক থেকে তাদের শারীরিক ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না। এই পপুলেশনটা কিন্তু সাধারণত আমি পাই 40 থেকে 65 বা 70 বছর বয়সের আচ্ছা, মানুষ। আচ্ছা। তখন তারা জীবনের প্রাইমে থাকার কথা বা হুম, লাইফ হুম। এনজয় করার কথা, বা সবকিছু ঠিক হয়ে গিয়েছে, সংসার গোছানো হয়েছে, গাড়ি-ঘর সবই হয়েছে। কিন্তু তখন দেখা গেল মানুষ নিস্তেজ অবস্থায় বসে আছে। তো জি, এটা হলো আমাদের হৃদরোগের কারণে হার্ট ফেইলিউর এর হার্ট কথা। এই ফেইলিউর। পাটা জি। আমাদের আরো অনেকগুলি কারণ আছে, যেটা আপনার সামনে বলবো। জি, মানে এটা আমি যেটা বুঝলাম যে পা ফোলার কারণকে কোনোভাবেই বা পা ফোলাকে কোনোভাবেই অবহেলা করা উচিত না। একটা বয়সের পরে তো নিশ্চয়ই না। কারণ এর সাথে আপনি যেটা বললেন যে হার্ট ফেইলিউর এর মতো একটা বড় সমস্যার একটা সংশ্লিষ্টতা থাকতে পারে বা থাকে। তো সে কারণে এটার চিকিৎসাটা করা দরকার আগেভাগেই। তো এবং করোনারি আর্টারি ডিজিজ এরও একটা সম্পৃক্ততা আছে। তো আপনি যেটা বলছিলেন যে মানে হার্টের বাইরেও মানে আরো কি কারণে হয়? আমরা অনেকে দেখি না যে মানে অনেকে বলেন যে আমার তো একটু মানে এমনিতেই পা ফোলে। তো এই এমনিতেই তো আসলে পা ফোলে না। নিশ্চয়ই উনি হয়তো বোঝেন না যে উনার দৈনন্দিন জীবনযাপনও হয়তোবা এর পেছনে দায়ী থাকতে পারে। তো সেই কারণগুলো কি? যেগুলো খুব সাধারণ, যেগুলোকে আমরা আবার চাইলেই ম্যানেজ করতে পারি বা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। জি, সবচেয়ে কমন হলো আমরা যখন বাংলাদেশ থেকে লম্বা ফ্লাইট ধরে যখন আমরা এয়ারপোর্টে নামি, তখন দেখা হুম, যায় হুম। পা ফুলে যায়। এটা জি, সাধারণত ২-৩ দিনের মাথায় চলে যায়। আ ওই সময় অবশ্য কিছুটা বিপজ্জনক জিনিস হলেও হতে পারে। সেটা হলো জি। পায়ের মধ্যে ভেইনের ভিতরে রক্ত জমাট বাঁধা, ডিপ ভেনাস থ্রোম্বোসিস, বা যে সমস্ত ভেইন আপনার পায়ের মাংসের ভিতরে গভীরে অবস্থান করে, সেগুলির ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়া। সেটা অত কমন না যদিও, কিন্তু ওটা মাথার মধ্যে রাখা উচিত। এজন্য বিমান ভ্রমণের সময় অনেকগুলি এয়ারলাইন্স এ বলা হয় যে আপনি পা টুইস্ট করবেন, পায়ের ২ পায়ে টুইস্ট করবেন প্রতি ঘন্টায় ১ বার বা ২ বার করে। তাহলে অনেকটা সুবিধা হয় যে রক্তটা জমাট বাঁধার সুযোগ পায় না। অধিকাংশ ক্ষেত্রেই রক্ত জমাট বাঁধে না এবং পরবর্তী ২-১ দিনের ভিতরে পা ফোলাটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে এক পাশে বেশি ফুলেছে, আরেক পাশ অতটা ফোলা নাই, তখন কিন্তু সন্দেহ করা উচিত যে পায়ে হয়তো ভেইনের ভিতরে রক্ত জমাট বেঁধেছে। আমাদের যেহেতু আ মানে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কারিকুলামের মধ্যে এ জাতীয় কোনো স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা কোথাও নাই। যার ফলে আমাদের মানুষ কিন্তু অসহায় অবস্থায় থাকেন, এবং নিজের উদ্যোগে বা এই ব্যাপারে জ্ঞান অর্জনের ইচ্ছা খুব খুব একটা মানুষের মধ্যে মানসিকতা এই ধরনের দেখা যায় না। কিন্তু ডিপ ভেনাস থ্রোম্বোসিস অথবা পায়ের গভীরে পতিত যে সমস্ত ভেইন রয়েছে, সেটার ভিতরে রক্ত যখন জমাট বাঁধে, সেটা একটা বড় বিপদ হলো যে সেটা সাধারণত থাই এলাকাতে থাকে, উরু এলাকাতে, এবং সেটা ফুসফুসের ভিতরে ঢুকে পালমোনারি এম্বোলিজম করে আকস্মিক মৃত্যু ঘটাতে পারে। এগুলিকে হুম, আমরা অধিকাংশ ক্ষেত্রে এগুলিকে আমরা হার্ট অ্যাটাক হিসেবে চালিয়ে দেই আরকি। আমরা যখন হাসপাতাল থেকে, যদিও বলা হয় যে পালমোনারি এম্বোলিজম এর কারণে মানুষ মারা গিয়েছে, হুম, কিন্তু হুম। আমাদের সামাজিকভাবে এটা হার্ট অ্যাটাকে হার্ট আক্রান্ত অ্যাটাক বলেই মানে হিসেবে জি, এটা চলে যায়। চলে যায়। কিন্তু আ তো এগুলি আমাদের একটা অসহায়ত্ব, যে আমাদের হয়তো অনেক সময় ভাষার দক্ষতার কারণে ইংরেজি ভাষার সাথে আমাদের হুম, হুম, হুম। সংশ্লিষ্টতা খুব কম, বা এই যে এই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে অতটা ওয়াকিবহাল হতে পারি না হয়তো। কিন্তু এই যে দীর্ঘ সময় আপনি যেটা বললেন যে বাংলাদেশ থেকে যারা নিউ ইয়র্কে আসেন বা আমেরিকায় আসেন, তো একটা লম্বা সময় তাদেরকে মানে উড়োজাহাজে ভ্রমণ করতে হয়। তো এই ভ্রমণের কারণে কি মানে যেটা বললেন যে পা ফুলতে পারে। তো এক্ষেত্রে আসলে করণীয় কি? এবং আমি আরেকটা জিনিস এর সাথে যুক্ত করে জানতে চাই, যাদের অলরেডি ধরেন হার্ট ফেইলিউর আছে বা উচ্চ রক্তচাপ আছে, তারাও তো এই ভ্রমণটা করেন। তাদের ক্ষেত্রে কি ধরনের বাড়তি সতর্কতা অবশ্যই নেওয়া উচিত? জি, তাদের ওষুধগুলি কিছুটা অ্যাডজাস্ট এর অবস্থায় রাখা উচিত। যেমন আ আপনার ডায়োরিটিক যদি একটা কম্পোনেন্ট হয়, অর্থাৎ যে হুম, হুম। সমস্ত ওষুধ খেলে আপনার পেশাবের আধিক্য হয় কিছুটা, জি। সেক্ষেত্রে পুরুষদের বেলা আবার আরেকটা সমস্যা তখন থাকে, প্রোস্টেটের সমস্যা। যার ফলে পেশাবটা ঠিকমতো গতি পায় না। তো এটা একটা বেশ মোটামুটি একটা নাজুক অবস্থার সৃষ্টি করে। যেহেতু আপনি একদিকে ডায়াবেটিক খেলেন, আরেকদিকে আপনার পেশাবও কিছুটা ফ্লো হলো। হুম, এই হুম। কারণে আমরা কিছু ওষুধও দিয়ে ট্যামসুলোসিন বা এই জাতীয় জিনিসও ব্যবহার করে থাকি। তো আমাদের দৈনন্দিন আ ব্লাড প্রেশারের ওষুধের ভিতরে যাদের পা ফোলার টেনডেন্সি থাকে, তাদের বেলায় একটা ডায়াবেটিক বা পেশাব করার একটা ওষুধ দেওয়া উচিত। তো দীর্ঘমেয়াদী ট্রাভেল এর আগে জি। হয়তো আমাদের যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অ্যামলোডিপিন জাতীয় ওষুধটা হয়তো কিছুদিন বন্ধ রাখে
হুম, এবং হুম, ওখানে ডায়াবেটিক জাতীয় ওষুধ যদি আপনার দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে হয়তো পাটা অনেকটা শুকনা অবস্থাতেই আপনি বিমানে উঠলেন। তো হুম, হুম। আপনার দীর্ঘমেয়াদী ট্রাভেল করার পরে যখন ওই পাশে আপনি এয়ারপোর্টে নামে হয়তো খুব সামান্য পরিমাণে পায়ের ফোলা দেখা যেতে পারে। আচ্ছা, আচ্ছা। আর এর বাইরেও আপনার হয়তো কম্প্রেশন সক্স পরে থাকা তো যেতে পারে ২ ঘন্টা ৩ ঘন্টার জন্য। হুম, হুম। যেটা আপনার চাপা দেওয়া মোজা। এবং গরমকালের জন্য আপনার পায়ের ফুটলেস অবস্থায় মোজা পাওয়া যায় দেশের কিন্তু আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে, এই যে কম্প্রেশন সক্স যেটা বললেন, মোজা যেটা বললেন, এটার কি কোনো ধরন আছে কিনা? মানে কোন ধরনেরটা ইউজ করব? অনেক সময় বিভিন্ন মানে চাপ থাকে মানে বিভিন্ন ধরনের প্রেশার এর পাওয়া যায়। একটু যদি বলেন। জি। কমন কমন একটা প্রেশার হলো আপনার ২০ থেকে ৩০ মিলিমিটার অফ মার্কারি যেটা আপনার মোজার গায়ের মধ্যেই লেখা থাকে। হুম, হুম। Amazon এ আপনি সহজে কিনতে পাবেন। খুব একটা দামিও না এগুলি। আপনি ফুটলেস কিনলে হয়তো আপনার দাম একটু বেশি হবে বা এটা যারা কিনতে পারেন ১০, ১২, $১৫ দিয়ে তাদের জন্য একটু পাটা একটু আরামদায়ক অবস্থানে থাকবে। হুম, কারণ হুম। পাটা খুলে যাওয়ার পরে কিন্তু এক ধরনের ভারী, ভারী ভাব, এক ধরনের আ মানে একটু হালকা ব্যথা আরকি। মানে আচ্ছা। হ্যাঁ, একটা অপ্রীতিকর একটা অনুভূতি। তো বদলে আপনার যদি মোজাটা পরে যাওয়া যায় কিছুটা সময়ের জন্য, পুরা সময়টা না হলেও অন্তত কিছুটা সময়ের জন্য। অনেকে আবার মোজা পরলে আবার একটু স্কিন চুলকায়। তখন সেক্ষেত্রে আবার হাইপো অ্যালার্জেনিক মোজাও কিন্তু কিনতে পাওয়া যায়। মার্কেটের ভিতরে সবকিছুই রয়েছে। হুম, যেটা হুম। আপনার হয়তো কটন বেসড এই সমস্ততে আপনার কিন্তু অ্যালার্জি বা ইচিং হয় না সহজে। আ তো এগুলি আপনার মেইন কথা হলো যে স্মলার সাইজ কিনলে বেটার হয়। ২০ থেকে ৩০ মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা। অনেকে বলে যে আমার ওজন বেশি আমি মিডিয়াম সাইজ কিনেছি। হুম, হুম। মিডিয়াম সাইজ কিনলে কিন্তু আপনার আমেরিকান মিডিয়াম সাইজ আর আমাদের লার্জ সাইজ মোটামুটি সমান ধরা যেতে পারে। তো আচ্ছা। সুতরাং মিডিয়াম সাইজ কিনলে আপনি সেই কম্প্রেশনটা আর পাবেন না। তখন আপনার পায়ের মধ্যে মোজা পড়ে থাকবে। হুম, হুম। কিন্তু আপনার কম্প্রেশন ২০ থেকে ৩০ মিলিমিটার এটা আর থাকবে না। তো ওই ওইটা আপনার ইউজ করতে পারেন। এটা হলো একটা সহজ সমাধান। হুম, আ হুম, হুম। সাধারণত যদি আপনার অস্বস্তি লাগে তাহলে আপনার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত মোজা কিনতে পাওয়া যায়। এগুলির মাধ্যমে আপনি স্মলার সাইজ ২০ থেকে ৩০ মিলিমিটার মাধ্যমে আপনি ব্যবহার করলে আপনার পা যে পাটা বেশি ফোলা থাকে হয়তো ১ পায়ে পড়লেন অথবা ২ পায়ের মধ্যে যেখানে বেশি ফোলে, হুম, হুম, হুম। যেকোনো একটা ভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যাদের খুব বেশি টেন্ডেন্সি থাকে তখন ভেইন অ্যাবলেশন এর মাধ্যমে এটা চিকিৎসা আছে। ওর ভিতরে সুই ঢুকিয়ে ভেইন গুলিকে আ বন্ধ করে দেওয়া যেতে পারে। এটা বলা হয় ভেনাস অ্যাবলেশন। এগুলি লেজারের মাধ্যমে বা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এগুলি বন্ধ করা যেতে পারে। আ কিন্তু ওই পর্যায়ে যাওয়ার আগে আপনাকে মোজা পরেই যদি যতটুকু সম্ভব সামাল দেওয়া যায়, এভাবে করতে পারলে ভালো। জি। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। তো এর বাইরেও মানে আমার যেটা মনে হয় যে মানে অনেকে বলেন যে আমি অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাজ করি সেজন্য পা ফুলে যায়। আসলে কি এই কথাটা সত্যি? জি, অবশ্যই সত্যি। এটা তাদের বেলায় আরো বেশি সত্যি যাদের ফ্যামিলিগতভাবে পায়ের ভেইনের রোগ আছে হুম, হুম। অথবা মহিলাদের বেলায় বেশি হয়। যাদের ওজন বেশি থাকেন বা মাল্টিপল প্রেগন্যান্সি থ্রু দিয়ে গিয়েছেন, তাদের বেলায় যে পায়ের ভেইনের ভিতরে যে ভালভ গুলি যেটা একমুখী ভালভ, হুম, যেটা হুম। পায়ের পাতা থেকে হৃৎপিণ্ডের দিকে রক্তগুলিকে প্রবাহিত করে, একমুখী ভালভগুলি দ্বিমুখী হয়ে যায়। কিছুটাও ব্লাড আপনার রক্ত পা থেকে হুম, কোমর হুম। পর্যন্ত এসে আবার পায়ের দিকে চলে যায়। যার ফলে এই উঠানামার ভিতরে তখন ভেইনগুলি একটু চওড়া হয়ে যায়। ভ্যারিকোজ ভেইন নামে একটা শব্দ আছে। হুম, যেটা হুম। আপনার চামড়ার নিচে অনেকগুলি ভ্যারিকোজ ভেইন। এটা আবার বিভিন্ন গ্রেডিং রয়েছে। হুম, হুম। আপনার স্পাইডার ভেইন বা এরপরে ক্লাস এ 1, 2, 3 এই সমস্ত আছে। পায়ের চামড়া অনেক সময় কালো হয়ে যায়, অনেক সময় ছোট আলসার হয়ে যায়। আবার সেই আলসার ঠিক হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে দগদগে আলসারও থাকে পায়ের ভিতরে। এগুলি সবগুলিকে ভেনাস আলসার হিসাবে ধরা হয়। তো এগুলিতে কিন্তু সবগুলিতেই পায়ের ভিতরে আপনার পাটা ফোলা থাকে এবং সাথে আলসারটা থাকে। তো এগুলি কিন্তু এক ধরনের দীর্ঘমেয়াদী অবহেলার ফসল। এটা এক রাতে হয় না কখনোই। আর এখানে ধরেন স্বাস্থ্য বিষয়ক সামান্য সচেতনতা হলে কিন্তু এগুলি থেকে আপনার রেহাই পাওয়া যেতে পারে। বিশেষ করে অনেক পরিবারের ভিতরে থাকে মহিলারা সবাই পায়ে বড়, বড় ভেইনের রোগে আক্রান্ত। এবং যেহেতু খুব একটা উপস্থিত কোনো সমস্যা করছে না, মানুষ এটাকে দীর্ঘ সময়ের জন্য অবজ্ঞা করে থাকে। এটা কিন্তু প্রোগ্রেসিভ রোগ। অর্থাৎ এটা আপনার আজ যেমন আছে, আগামী বছর কিন্তু এটা অনেক বেশি হয়ে যাবে। তার পরবর্তী বছরে বেশি হয়ে যাবে। তাদের বেলাতেও আপনার ওই কম্প্রেশন সক্স বা ভেইন আপনার ব্যবহার করা উচিত। যারা দীর্ঘ আমেরিকাতে যারা অনেক সময় কাউন্টারে কাজ করেন, ক্যাশিয়ারের কাজ করেন, তারা কিন্তু মোজা না পরে দাঁড়ানো মানে হুম, হুম। আপনার নির্ঘাত আপনার নিজের পায়ের ভেইনের
ক্ষতি হবে, এটা আপনার জাস্ট ১ বছর ২ বছর ৩ বছরের মাথায় জি, এটা আপনি একটা অন্য সমস্যা নিয়ে চলবেন। অনেক ক্ষেত্রে বুঝতে পেরেছি। এটা আর্থ্রাইটিস এর সমস্যা হিসেবে মানুষ ভুল বুঝে থাকে। হুম, হুম। এই পর্যায়ে চলে যায় যে অনেকে নি রিপ্লেসমেন্ট সার্জারিও করেছেন আমি দেখেছি। যে ২ পায়ের ভেইনের সমস্যা কিন্তু নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়ে গিয়েছে। আমরা সার্জন হিসাবে যখন যারা কাজ করি আমরা কিছুটা অর্থনৈতিক সমৃদ্ধি পেয়ে থাকি। আপনার যখন নি রিপ্লেসমেন্ট হয়ে থাকে। তো আমি কারো কোনো প্রফেশনকে আমি মানে বিদ্বেষ পোষণ করছি না। কিন্তু দেখা যাচ্ছে যে রিপ্লেসমেন্ট সার্জারি বেশ জনপ্রিয় হয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষ বলে যে রিপ্লেসমেন্ট করলাম। কিন্তু পায়ের ব্যথা তো আর গেল না। যেটা হয়তো যেত এবং এখনো যাচ্ছে যে একটু কম্প্রেশন সক্স যদি ডেইলি ৩ ঘন্টা ৪ ঘন্টা ঘুমানো অবস্থায় না, হুম, হুম, হুম। জাগ্রত অবস্থায় পড়তে হবে। ঘুমানো অবস্থায় পড়া নিষেধ আছে। নিষেধ হুম, বলতে হুম। বোঝায় যে উপকার নাই। কারণ আপনি তো আর দাঁড়ায় ঘুমাচ্ছেন না। আপনি সেটাই। ঘুমাচ্ছেন। তখন আপনার এটার সক্সের কোনো দরকার নেই। হ্যাঁ, আর দাঁড়ানো অবস্থায় তাহলে আপনার মানুষ ধরেন ১২ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে এবং কাজের হুম, সময় যদি স্থিরভাবে যারা দাঁড়িয়ে আছে, তারা ধরেন ৭-৮ ঘন্টা শিফটের সময় যদি মোজাটা পরে ফেলেন চট করে, তাহলে হুম, হুম। আপনার এই সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। জি, জি। অনেক ধন্যবাদ ডাক্তার সিয়াম হাসান। দর্শক, আমরা একটু বিরতিতে যাব। তো বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আমরা আজকে কথা বলছি পা ফোলা নিয়ে এবং আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট, মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডাক্তার সিএম হাসান। আমরা ইতিমধ্যে কারণগুলো নিয়ে আলোচনা করেছি এবং আরো কিছু কারণ নিয়ে আমরা শুনবো তার কাছ থেকে। তো আপনি কথা বলছিলেন ডাক্তার সিএম হাসান যে বিরতিতে যাওয়ার আগে যে দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে পেশাগত কারণে যদি বলি, তো আমাদের তো অনেক লোকজন তো বিভিন্ন পেশায় কাজ করেন। বিশেষ করে গ্রোসারি শপে বা বিভিন্ন ফুড স্টোরে কাজ করেন, হ্যাঁ? খাবার দোকানে কাজ করছেন এবং আরো যদি বলি যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ অফিসার আছেন তাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হয়। তো এই যে সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হয়, তো এর মধ্যে তো ২ টো জিনিস আমি একটু জানতে চাই। যে অনেকের আছে যে স্থির দাঁড়িয়ে কাজ করতে হয়। ধরেন একজন ক্যাশ কাউন্টারে কাজ করছেন। উনি কিন্তু দাঁড়িয়েই থাকছেন। পুলিশ অফিসারও দাঁড়িয়ে কাজ করছেন কিন্তু উনি একটু মুভ করছেন। এই ২ টার মধ্যে কি কোনো পার্থক্য হয়? মানে ২ জনের মধ্যে যিনি একটু মুভ করছেন তিনি কি একটু সুবিধাজনক অবস্থানে আছেন? যিনি একটু হাঁটাহাঁটি করছেন তার বেলায় একটু বেশ খানিকটা সুবিধা রয়েছে যে আপনার ভেইনটা পায়ের ক্যাফ মাসল এর মধ্যে যেখানে আপনার হুম, হুম। হাঁটুর নিচে যে পায়ের পিছন দিকে যে মাংসটা আছে ওটাকে বলা হয় পেরিফেরাল হার্ট। হুম, মানে হুম। ওইখানেও ঠিক হার্টের মতোই কিছু মাংসপেশি রয়েছে যেটা আপনার মানুষকে সামনের দিকে আগায়। কিন্তু একই সাথে ওটা পাম্প করে ভেনের ভিতরে যে সমস্ত রক্ত আছে সেগুলিকে হার্টের দিকে ঠেলে দেয়। তো সামান্য হাঁটলেই সেই ভেইনের যে হুম, হুম। প্রবাহটা আপনার হুম, হুম, অনেকটা হুম। ত্বরান্বিত হয়। তো সেই হলো অ্যাডভান্টেজ। কিন্তু আমাদের যারা কাউন্টারে স্থিরভাবে থাকতেন তাদের বেলায় কিন্তু ভেইনের মধ্যে আপনার পা সমস্ত হুম, হুম। শরীরের ঊর্ধ্বাংশের রক্ত আপনার হাঁটুর নিচে চলে গিয়ে ওইখানেই জমাট বেঁধে বসে আছে। তো আপনার অনেক সময় অবশ্য দাঁড়ানো অবস্থায় যদি কেউ আ পাটা বেন্ড করে ফেলেন, নি জয়েন্টটা আপনার যদি ফোল্ড করেন কিছুক্ষণ পর, হুম, তাহলে হুম, হুম। আপনার এটা অনেকটা আপনার পায়ের মধ্যে আপনার ভাবটা ফিরে চলে আসে। আসবে। একটা হালকা একটু ভাব আসতে পারে। হুম, হুম। আমার মনে হয় এরকম রেস্ট্রিকশন খুব একটা নাই আসলে কারো জবের না, না। ক্ষেত্রে যদি আপনারা এটা করতে চান। করতে পারে সেটাই। অ্যা আমার আরেকটা প্রশ্ন ডাক্তার সিয়াম হাসান যে ধরুন অনেকেরই তো আমি দেখি যেটা যে অনেকেই কাজ করেন। অ্যা আমি যে পেশাগুলোর কথা বললাম। কিন্তু আমার মনে হয় না কেউই এই এই মোজা ইউজ করেন। কম্প্রেশন বা যে খুবই সক্স রেয়ার, গুলি আছে। আনবিলিভেবলি হ্যাঁ, রেয়ার। এবং এটা করেন কিনা আমরা জানি না। তো অল্প বিস্তর ফোলা হয়। উনি বাসায় ফিরে আসেন। হয়তো পাটা বাসায় এসে মেলে ধরেন বা শুয়ে থাকেন। তখন হয়তো পরের দিন আর ততটা থাকে না। কিন্তু এই অবস্থা যদি মানে নিয়মিত চলতে থাকে, তখন কি কোনো ঝুঁকি আছে কিনা? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে যাদের অলরেডি এটা করতে অনেকের দেখি যে অনেক বেশি ফুলে যায়। সেক্ষেত্রে তারা এই যে মানে এই শক্স ইউজ করা ছাড়াও আর কিছু করতে পারেন কিনা বা তাদের জন্য ব্যবস্থাটা কি? জি, যারা ধরেন দিনের শেষে মজা তো পড়ছেন না কিন্তু আমেরিকান নার্সরা যখন কাজ করে প্রত্যেকের পায়ের মধ্যে কিন্তু মোজা থাকে। তাদের পায়ে কোনো ভেইনের দোষ থাকুক আর না থাকুক প্রত্যেকে কিন্তু আচ্ছা। কম্প্রেশন সক্স ব্যবহার করেই নার্সিং প্রফেশন এ যারা যাচ্ছে সবাই ওইটুকু তারা কাইন্ড অফ প্রোটেকশন নিতে হয়। মেনে নিয়েছে।
যে হ্যাঁ, তারা মোজা পরে, কিন্তু আমাদের বেলায় এটা কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয়। এটা গরমের অছিলা আছে বা অজু করার অসুবিধার অছিলা আছে। কিন্তু আপনার যখন ফুটলেস মোজা পরবেন তখন কিন্তু আপনার অজু করার অসুবিধা নাই। আপনার তো অ্যাঙ্কেলের নিচেই তো পাটা ওয়াইপ হুম, আউট হুম, করতে হয়। হুম, হুম, তো ওই অংশটুকু থাকলো। আর আমরা যখন ঘরে চলে আসার পরে খোলা পা যখন আমরা মেলে ধরছি, তখন কিন্তু ২ আঙ্গুলের ফাঁকে, ফাঁকে কিন্তু ছোট, ছোট ফাঙ্গাল ইনফেকশন আছে। এবং সেখান থেকে কিছুটা দুর্গন্ধ অনেক সময় মানুষ পেয়ে থাকে। কিন্তু হয়তো হুম, সামাজিক কারণে কেউ কাউকে বলে না। কিন্তু এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। অনেকে আবার মোজাকে দোষ দেয়। কিন্তু গরমের সময় শরীর ঘামবে এটাই স্বাভাবিক। তখন ওইভাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আ যারা জুতার ভিতরে অনেক ছিদ্রওয়ালা জুতা পরে থাকেন গরমের ভিতরে, সেখানে আপনার সেই সুবিধাটা রয়েছে। তা আপনার দীর্ঘমেয়াদী সমস্যা এটা যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ, আপনার পায়ের ভেইনের ভেনাস রিফ্লাক্স ডিজিজ, যেটার কারণে আপনার ২ পাটা ফুলে থাকে, হুম, সেটা গ্রেডিং রয়েছে। আমি যেটা একটু আগে বললাম যে 0 গ্রেড থেকে ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত হুম, গ্রেড পান। 0 গ্রেডে আপনি ছোট্ট, ছোট্ট সরু, সরু এ জালের মতো ভেইন দেখবেন। আর ৫ নম্বরে দেখবেন যে পা ফুলা এবং পায়ের মধ্যে আলসার দগদগা অবস্থায় রয়েছে। জি, তার মধ্যখানে বিভিন্ন পর্যায় রয়েছে যে পা একটু কালচে হয়ে গিয়েছে। তো এগুলি আপনার মধ্যবর্তী পর্যায়ে যদি আপনার সমাধান করা হয়, সমাধানের প্রধান চিকিৎসাই হলো আপনার কম্প্রেশন সক্স, এবং যেটা ফেল হলে হুম, হুম, এবং আমেরিকান যে ইন্সুরেন্স কোম্পানি যারা পে করে তাদেরকে লিখতে হয় ডাক্তারকে যে সক্স ফেলিওর হয়েছে। ফেল হওয়ার পরে তখন তারা আপনার পায়ের প্রতিটা পায়ে ২ টা করে জায়গায় পায়ের ইয়ের দিকে উরুর কাছাকাছি জায়গাতে ভেইন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যায় লেজারের মাধ্যমে, এবং হাঁটুর নিচেও লেজারের মাধ্যমে বন্ধ করা যায়। এবং এটা বেশ কমন একটা প্রসিডিউর। ইদানিং হুম, বহু হুম, মানুষ ভেইন অ্যাবলেশন করে থাকেন। যার ফলে আপনার তখন পাটা আবার ওই মানে মোটামুটি শুরুর দিকে চলে যায়। অনেকের ক্ষেত্রে হাফ সাইজে চলে যায়। কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান না। আপনাকে আবার পরবর্তীতে জি, আবার ঘুরে ফিরে ওই মোজাই পড়তে হবে। কারণ বুঝতে আমাদের পেরেছি। দেহের মধ্যে একটা টেনডেন্সি রয়েছে। যেমন হুম, আমাদের হুম, শরীরে আর্টারি, যেটা রক্তনালী যেগুলি আপনার হৃৎপিণ্ড থেকে বাইরের দিকে নিয়ে যায়, সেগুলি হুম, সংখ্যা কিন্তু লিমিটেড এবং মোটামুটি ফিক্সড। কিন্তু ভেইন অফুরন্ত পরিমাণে থাকে মানুষের থেকে মানুষের। ভেইন হলো মাথার চুলের মতো। কারো মাথায় বেশি আছে, কারো মাথায় কম আছে। কারো পায়ের মধ্যে অনেক বেশি ভেইন রয়েছে, কারো পায়ের মধ্যে অল্প সংখ্যক ভেইন রয়েছে। আপনি যখন দেখলেন যে আপনার জিএসভি, যেমন গ্রেট স্যাফিনাস বা স্মল স্যাফিনাস ভেইন, হুম, অনেকের হুম, অ্যাক্সেসরি ৩টা ৪টা করে থাকে। তা অনেক সময় আমরা এটা আপডেট করার পর দেখা গেল ২ নম্বর অ্যাক্সেসরি স্যাফিনাস ভেইন চলে এসেছে। সামান্য পেইনফুল, কিন্তু আপনার ২ নম্বরটা করার পরেও আপনার ২-৩ বছর পার হয়ে গেল, আবার পা ফোলা শুরু হলো। হুম, হুম, তারপরে আপনার বিভিন্ন অন্যান্য ভেইন রয়েছে যেগুলি আপনার আ লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আপনি তখন এগুলি অনেকগুলি প্রসিডিউর করলে আবার কিছু ঘায়ের ভাব থাকে, স্কার থাকে, ব্লাক কালার থাকে। পায়ের সৌন্দর্য চলে যায়। পা তখন আপনার বিভিন্ন দগদগা, বিভিন্ন ক্ষতবিক্ষত একটা বোঝা যায় যে বাইরে থেকে। তো এটা জি, আপনার আগাম যদি মোজা ব্যবহারের মাধ্যমে এটা করা যেত, তাহলে হয়তো আপনার এই পর্যায়ে আসতেন না যে আপনার প্রতি পায়ে ৪টা ৪টা করে হুম, হুম, প্রসিডিউর হুম, করা হয়েছে। এখনো পায়ের ব্যথায় ভুগছেন। এবং পায়ে যাদের ভেইনের ফোলার কারণে, হুম, হুম, ভেইনের সমস্যার কারণে তখন আসলেই আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়। এই কারণে হয় যে মানুষ তখন আর কি হাঁটাহাঁটিতে একটু এভয়েড করে যায়। পায়ের মধ্যে স্টিফনেস চলে আসে। জি, আর বয়সের কারণে আমাদের একটা আর্থ্রাইটিস সবার হবেই। সেটা রুমাটয়েড আর্থ্রাইটিস বলেন, যেটা বেশ খানিকটা কমন। আর হুম, হুম, অস্টিও আর্থ্রাইটিস অনেক, অনেক কমন। এটা আমাদের মোটামুটি একটা মানে জাতীয় লেভেলেই আরকি মোটামুটি আপনার ৫০ এর বুঝতে পেরেছি। উপরে সবারই কিছু, কিছু আর্থ্রাইটিস এর আছে, সমস্যা হুম, থাকে। তো সেটার সাথে সেটাই। এটা মার্চ করে যায়। এজন্য মানুষ যখন পায়ের ব্যথা শব্দটা ব্যবহার করে, তখন আমি কিছুটা ভাগও করে দিই যে আপনার 25% আসছে আর্থ্রাইটিস থেকে, 25% আসছে আপনার ভেইনের থেকে, 25% আসতেছে আপনার পায়ের সার্কুলেশন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থেকে। হুম, হুম, আর বাকি 25% আসছে আপনার ইনঅ্যাক্টিভিটি থেকে। আপনার মাসল গুলি সরু হয়ে গিয়েছে। তো আপনার 25% করে যদি আপনি বিতরণ করেন, এর বাইরে অন্যান্য আছে যে হয়তো আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেলে যে পাটা হুম, ফুলে, ওইটা থেকেও কিন্তু অনেক সময় পায়ে ব্যথা হতে পারে। তো একটা যখন পায়ের ব্যথা হয় বা পা ফোলা হুম, থাকে, হুম, তখন আমিও চাই আমাদের দেশি লোক আরেকটু বেশি গভীর দৃষ্টি দিয়ে একটু চিন্তা করুক যে জি, না, এটা আসলে পায়ের ব্যায়ামটা করি না। ইচ্ছে করলে হুম, স্টেশনারি হুম, বাইক $১০০ কিনে আপনি ঘরে বসে কিন্তু যদি ঘোরান ডেইলি ০.৫ ঘন্টা করে, একটা অফুরন্ত একটা সুযোগ চলে আসে যে আপনি আপনার পায়ের যত্ন নিলেন।
এবং আপনার হাঁটার ক্ষমতা অনেকটা বেড়ে গেল। বাইরে হয়তো আপনি যেতে পারলেন না। কিন্তু আপনার ঘরের ভিতরেই কিন্তু আপনার হাঁটার শক্তিটা আপনি বের করে ফেললেন। আপনার আ পরিবারের সাথে থাকা অবস্থাতেই আপনি হুম, ০.৫ ঘন্টা পা ঘুরালেন স্টেশনারি বাইকে। ছোট, ছোট সাইজের স্টেশনারি বাইক পাওয়া যায়। টেলিভিশনের মাধ্যমে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। এগুলির কিন্তু অনেক উপকার রয়েছে। আপনি হার্ট হৃদরোগে ঠেকানো, কোলেস্টেরল কমানো, ব্লাড প্রেশার কমানো, ট্রাইগ্লিসারাইড কমানো, ডায়াবেটিস কমানো, ওজন কমানো এগুলি সহ আপনার পায়ের আর্থ্রাইটিস এর ব্যথা কমানো এবং ভেইনের সমস্যার সমাধান। সবগুলি কিন্তু করা যেতে পারে। তো আমরা ছোট সমাধানের দিকে হয়তো যাই না। বদলে ৫ টা ৬ টা প্রসিডিউর সার্জারির দিকে যাই, ৮ টা ৯ টা ওষুধের দিকে যাই এবং জীবন সংক্ষিপ্ত হয়ে আসে শেষের দিকে। যখন আপনার ৭০ বছর হয়ে যায় তখন দেখা যায় যে সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি এবং ২ হাতে ২ টা লাঠি নিয়ে মানুষ হাঁটছে। এটার মধ্যে এক ধরনের হিডেন গ্ল্যামার ও পাওয়া যায় আমাদের। আমরা বয়স্কদের মধ্যে আমি এটা দেখে থাকি যে না আমি অনেক বয়স হয়ে গিয়েছে। বয়স কত হয়েছে? ৬৮ বছর হয়ে গিয়েছে বয়স। তখন আতঙ্ক চলে আসে যে নিজেকে মানে অথর্ব ঘোষণা করার জন্য মনে প্রাণে একটা কান্না। যে না আমাকে তোমরা সবাই মিলে আসো আমার সেবায় তোমরা নেমে যাও। তো এটা তো আর এদেশে সম্ভব না। কারণ মানুষকে এখানে কাজ করে খেতে হচ্ছে। বাংলাদেশে যেমন আপনি ২ জন কাজের লোক জোগাড় করে দিলেন। মাসে $১০০ করে বেতন দিলেই তারা থাকবে ২৪ ঘন্টা সার্ভিস দিবে। এদেশে যারা আসে এই ক্ষেত্রে আমরা বয়স্কদের দেখি যে যাদের উপরে আছেন তাদেরকে অনেকটা একভাবে হয়রানি করে থাকে নিজের অজ্ঞাতসারে অবশ্যই। কেউ তার নিজের পরিবারের কাউকে হয়রানি সেটাই। করতে চাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু আপনার নাভিশ্বাস। কাজের থেকে ছুটি তখন কাজের মধ্যে মনোযোগ বাচ্চাদের জন্য যে হুম, টাইম বরাদ্দ আছে সেই টাইমটাও কিন্তু বয়স্করা খেয়ে ফেলছেন। যার ফলে মানে মোটামুটি একটা অশান্তিকর পরিবেশ তখন দাম্পত্য কলহেরও একটা কারণ হিসেবে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। তো এগুলি সব প্যাকেজ ডিল আপনার মাথায় রেখেই হয়তো আমাদেরকে আরেকটু চালাক হইতে হবে বা আমাদের হয়তো আরেকটু একজন আরেকজনের সাথে আলোচনার মাধ্যমে এটা সেটাই। উন্নত করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করতে হবে। না সেটাই মানে আমি আলোচনার শুরু থেকে যেটা দেখছি যে অ্যা compression shocks শুধু এটাতেই যদি আমরা অভ্যস্ত হতে পারি, যারা কাজ করেন, সেরকম পেশায় আছেন, সেক্ষেত্রে তারাই অনেক বেশি মানে অনেকটা খুব ভালো জীবন পেতে পারেন। আমার মনে হয় যে এটা তো আসলে আমাদের যারা ড্রাইভার আছেন, হ্যাঁ? ট্যাক্সি ড্রাইভার তারাও তো বসেই কাজ করেন, তাদেরও তো পা ফুলতে পারে। অবশ্যই। হ্যাঁ? তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। কিন্তু এমন কি হয় যে পা ফোলার সাথে শরীরের অন্য অংশ ফোলা ধরেন কিডনি রোগ যদি কারো থাকে বা মানে অনেক সময় হরমোনাল কোনো প্রবলেম যেমন থাইরয়েডের প্রবলেম যদি থাকে বা ভেরিকোজ ভেইন তো শুধুমাত্র ওই জায়গাতে ফুলবে, পা ফুলবে বা এরকম কি কিছু আছে যেটাতে শুধু পা না আরো জায়গায়ও ফুলতে পারে বা ফেসটাও ফুলতে পারে? জি, অবশ্যই। আ অল্প বয়স্ক মহিলাদের বেলায় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটাকে ইদানিং অন্য নামে ডাকা হয়। যে হুম, পলিসিস্টিক ওভারিয়ান প্লাস মেটাবলিক ডিজিজ এই সবগুলিকে আপনার একসাথেই বান্ডল আপ করা হয়েছে। তো এই এই সমস্ত রোগের বেলায় আমাদেরকে আ ধরেন ওইটা বিশেষ ধরনের একটু রেয়ার টাইপের ডিজিজ এবং এটা ধরেন হুম, বিশেষজ্ঞর হস্তক্ষেপ জি। প্রয়োজন এখানে। সাধারণত তারা মেটফর্মিন দেয়। মেয়েদের বেলা হয়তো আ গোঁফ গজানোর টেনডেন্সি থাকে। হুম, এই হুম, সমস্ত হুম, অনেকগুলি থাকে যেগুলি আপনার হরমোনাল ট্রিটমেন্ট এন্ডোক্রাইনোলজির মাধ্যমে চিকিৎসা করা উচিত। হুম, আ হুম, হরমোন লেভেল অ্যাসেস করার মাধ্যমে। সেটাই। এটা একটু রেয়ার ডিজিজ আমি বলব। হুম, হুম, আর এছাড়া যাদের জেনারেলাইজড ওবেসিটি থাকে, চর্বিটা কিন্তু পায়ের মধ্যে ঢুকে যায়। আচ্ছা। এবং সেটা তখন পপুলার রোগের সাথেই আপনার হার্ট ফেলিউর ওটার সাথে সবগুলো কিন্তু কানেক্টেড। যখন আপনার ওবেসিটি তে চলে আসছেন, হুম, হুম, তখন কিন্তু আপনি হার্ট ফেলিউর এর কিন্তু একটা রিস্ক হিসেবে বিশাল একটা রিস্ক। এবং তার সাথে আবার স্লিপ অ্যাপনিয়া চলে আসছে। মানুষ নাক হুম, হুম, ডাকছে। হুম, রাতের বেলা ঘুমাতে পারছে না। শরীরে অক্সিজেন সংকট হচ্ছে। তখন এমার্জেন্সি হরমোন, কর্টিসল এগুলো বেড়ে গিয়ে কিন্তু পা ফুলাচ্ছে। এটা কিন্তু খুব সেটাই। দূরের কোনো রোগ না। এটা আমাদের হুম, আশেপাশে আমি যখন প্রতিদিন হয়তো ২০ টা থেকে ৪০ টা রোগী হ্যাঁ, হ্যাঁ। দেখি। তার মধ্যে আমি জানি যে ১৫ থেকে ২০ জনের কিন্তু এইটার ভিতরেই আছে। এই প্যাকেজ ডিলের মধ্যেই আছে। তো আমি পুরা গ্লোবাল পিকচারটা দেখাবার চেষ্টা করি মানুষকে। যে আপনি ওষুধও খেলেন, আপনার একটু ব্যায়ামও করলেন, কিছু হুম, স্বাস্থ্যবিধান মানলেন। হয়তো ধূমপানটা আপনি করলেন না। কারণ ধরেন ক্যান্সার রোগের কারণেও কিন্তু পা ফোলা আসতে পারে। যখন আসতে আপনার পারে। ফুসফুসে ক্যান্সার হবে হুম, বা পা ফুলবে। পেটের ভেতরে যখন এটা ছড়িয়ে যায় তখন ব্রেইনের মধ্যে চাপ খায়। ব্রেইনের হুম, মধ্যে হুম, চাইলে পা ফোলা হিসাবে আসতে পারে। আ অনেক সময় প্রোস্টেটের ক্যান্সারের বেলায় এরকম হইতে পারে।
তো মানে এই সমস্ত আরেকটা যেটা খুব সাধারণ যেটা মানে প্রেগন্যান্সিতেও তো মানে পা ফোলে অনেকের মানে বেশিরভাগই ফোলে। প্রেগন্যান্সি বেলাতে আমাদের ধরেন বডি ফ্লুইড এর পরিমাণটা বেশি বেড়ে যায়। হয়ে যায় এবং আরেকজনের জন্য আরেকটা মানুষের জন্য সেটা সেটাই। জায়গা করা হয়। হুম, হুম। সেটা ধরেন জিওআইএন এর লাইনের যারা আছেন হ্যাঁ, তারা এটা সেটা তো। দেখে অভ্যস্ত হুম, এবং হুম। তাদের ভিতরে এই ব্যাপারে খুব একটা দুশ্চিন্তা দেখা যায় না এবং প্রেগন্যান্সি শেষে অধিকাংশ ক্ষেত্রেই এটা চলে সেরে যায়। যায় এবং ছোট একটা অংশ থাকে সেটা হলো যে প্রি এক্লাম্পসিয়া যাদের প্রেগন্যান্সির মধ্যে হাই ব্লাড হুম, প্রেশার হুম। তারা হাইপারটেনশন ছিল পরবর্তীতে তাদের। দীর্ঘমেয়াদী হাই ব্লাড প্রেশারের রোগী হিসাবেও হ্যাঁ, হ্যাঁ। মানে প্রতিষ্ঠিত হয়ে যান। তো ওগুলি আপনার ধরেন ওগুলির জন্য আপনার ওষুধ খাওয়ার মাধ্যমে এগুলো চিকিৎসা। জি। তো ডাক্তার সেলিম হাসান অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় যে সরি অনেক মানে পেশেন্টদেরও প্রশ্ন। সেটা হচ্ছে যে অনেক সময় এই যে উচ্চ রক্তচাপের ওষুধ বা হার্টের জন্য যেসব ওষুধ দেয়া হয়, সেগুলির কারণে পা ফোলে এবং অনেকেই একটা কথা অনেকেই হয়তো অনেক রুগীরাও জানেন যারা একটু সচেতন রুগী যে অ্যামলোডিপিন খেলে পা ফোলে। তো এটা অনেকেই জানেন। তো এখন কথা হচ্ছে যে যেসব ওষুধে পা ফোলে কিন্তু চিকিৎসাটা তো আমাকে নিতে হবে। একই সাথে ওষুধটাও নিতে হবে। পাও ফুলবে। তো সেক্ষেত্রে করণীয় কি আসলে? জি, সেক্ষেত্রে আপনার সবারই পা যে ফুলবে অ্যামলোডিপিন খেলে এমন না। হুম, হুম। সাধারণত ৫ মিলিগ্রাম পর্যন্ত যারা খান তাদের পাটা অতটা ফোলে না। তারপরেও ধরেন ১% এর বেলায় পা অনেকটা ফোলে। কিন্তু ১০ মিলিগ্রাম খেলে পা গ্যারান্টিড 30-40% এর ফুলবে। অধিকাংশ ক্ষেত্রে এই ফোলাটা খুব সামান্য পরিমাণে কিন্তু অ্যামলোডিপিন একটা ৩০ থেকে ৪০ ঘন্টা মেয়াদি কাজ করে থাকে দেহের ভিতরে। খুব একটা ব্লাড প্রেশারের ওষুধ নাই যেটা এত লম্বা সময় কাজ করে। যেমন মেটোপ্রোলল ৬ ঘন্টা কাজ করে বা হাইড্রোক্লোরোথিয়াজাইড ৫ ঘন্টা ৬ ঘন্টা কাজ করে। কিন্তু অ্যামলোডিপিনের সুবিধাটার জন্য নিফেডিপিন যেমন ৬-৭ ঘন্টা কাজ করে। কিন্তু অ্যামলোডিপিন আপনার ৩০-৪০ ঘন্টা কাজ করে বলে মানুষ অ্যামলোডিপিন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে চিকিৎসকরা। এটার সাথে আপনার যদি ডায়ুরেটিক জুড়ে দেওয়া যায় হুম, হুম। তাহলে হয়তো কিছুটা ব্লাড প্রেশার কন্ট্রোল আ পা ফোলাটা আপনার কন্ট্রোলের ভিতরে থাকবে। হুম, হুম। অ্যামলোডিপিনের বাইরেও অন্যান্য ওষুধ রয়েছে। কিন্তু অ্যামলোডিপিনের মানে আপনার একটা মাত্র ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটার কারণে আপনার হৃদরোগের বুকের ব্যথাটাও আবার কম। এইজন্য অনেকভাবে কর্নার অবস্থায় ডাক্তাররা অ্যামলোডিপিন লিখতে বাধ্য হন। বুকের ব্যথা কমছে, ব্লাড প্রেশারও কমছে, মধ্যম পাওয়ারের এবং দীর্ঘমেয়াদী কাজ করছে। এতগুলি কোয়ালিটি আসলে অন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে পাওয়া যাচ্ছে না। হুম, এবং হুম। এটা মেটোপ্রোলের সাথে সহযোগী হিসাবে কাজ করছে। যে হৃদরোগের বেলায় এই ২ টা কম্বিনেশন অলমোস্ট 100% রোগীকে দেওয়া হয়। হুম, যদি হুম। না তাদের বিশেষ রকমের অন্যান্য অসুবিধা না হয়। তো এই হলো আপনার অ্যাডজাস্টমেন্ট। এছাড়াও ইদানিং যেটা ক্যাথেটারের মাধ্যমে রক্তচাপ চিকিৎসা, যেটা হুম, বলা হুম। হয় রেনাল ডিনার্ভেশন যেটা আমার হাসপাতাল মাউন্ট সাইনাই হসপিটালে করা হয়। সেটাতে কিন্তু যারা ৫-৬ বোতল ব্লাড প্রেশার ওষুধ খেয়ে থাকেন, তাদের জন্য কিন্তু একটা সাংঘাতিক সুখবর। এই ক্যাথেটারের মাধ্যমে আমি দেখেছি ১২ ধরনের ওষুধ খাচ্ছেন ডেইলি। উনি এখন একটা ট্যাবলেট খেয়ে এতই খুশি মানে চিন্তার বাইরে। এরকম অনেকেই আমার রোগী রয়েছে। যারা ক্যাথেটারের মাধ্যমে রেনাল ডিনার্ভেশন এর মাধ্যমে আপনার ওষুধের পরিমাণ মানে ড্রামাটিক্যালি কমিয়ে আনতে পেরেছেন। তো হুম, হুম। সেটাও মাথার মধ্যে রাখতে হবে যে একমাত্র যে ওষুধ বড় বাক্স ভর্তি, ব্যাগ ভর্তি ওষুধ খেতে, খেতে টায়ার্ড হয়ে গেছেন এবং চোখে অন্ধকার দেখছেন। তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর। এটা যে নতুন একদম নতুন সেটা না। এই চিকিৎসাটা ধরেন গত ৫ বছর এবং ধরে হচ্ছে ক্যাথেটার মাধ্যমে। তবে ইদানিং গত ২ বছরের মধ্যে এটা অনেক বেশি হায়ার লেভেল অফ অ্যাকুরেসি তে চলে গিয়েছে। এবং এটা করার ফলে মানুষের এটার সম্বন্ধে যে অভিজ্ঞতাটা আছে, অসম্ভব নিরাপদ একটা প্রসিডিওর। এটা জি। হৃদরোগের চিকিৎসা না কিন্তু হৃদরোগের প্রিভেনশন করবে। আপনার ক্যাথেটারটা পায়ের গোড়া থেকে কোমর পর্যন্ত গিয়ে কিডনির ভিতরে গিয়ে ঠিক ১৫ মিনিট ডান দিকে ১৫ মিনিট বাম দিকে আপনার কিডনির উপরে যে অতিরিক্ত নার্ভ গজিয়ে থাকে হুম, হুম, হুম। সেই নার্ভ গুলিকে এটা আল্ট্রাসাউন্ড এর মতোই একটা জিনিস মাইক্রোওয়েভ বা জি, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটাকে নার্ভ গুলিকে কেটে দেওয়া হয়। যার বুঝতে ফলে পেরেছি। আমাদের যে উত্তেজনার সময় যে আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, হুম, ওই হুম। উত্তেজনা হচ্ছে কিন্তু আপনার ব্লাড প্রেশার আর হাই হাই হচ্ছে হবে না। জি, জি। এই সুযোগটা কিন্তু আমাদের খুব রেয়ার দেখা যায়। আমার হয়তো বাঙালির ভিতরে হয়তো ২ জন বা ৩ জন করেছেন। কিন্তু বিদেশীদের বেলায় ভেরি ও রিসেন্টলি অনেক হাই লেভেলের মানুষ সেটাই আমাদের মধ্যে এ বিষয়ে আসলে মানে আগ্রহ কম। খুবই আগ্রহ করে। তো মানে এই যে পা ফোলা মানে মানে ওষুধের জন্য পা ফোলা এটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু কি আছে? আ ওষুধের মাধ্যমে যে পাপুলাটা আমরা পাচ্ছি সেটার সাথে যেই আপনার সাথে যে আসছে হার্ট ফেইলিউর রোগটা আসছে, হুম, হুম। ভেনের রোগটা আসছে, কিডনিটা আপনার ক্রিয়াটিনিনটা হাই হয়ে আসতেছে, সিরোসিস এর আর্লি ওয়ার্নিং কিনা
এগুলি হুম। কিন্তু বিশ্লেষণ রোগীরা করতে পারবেন না। এটা আপনার এই জন্য পা চিকিৎসা ফোলাটাকে করতে হবে। গুরুত্ব দিয়ে নেওয়া উচিত যে এটা একমাত্র দাঁড়িয়ে থাকার কারণে পা ফোলা। যারা দাঁড়িয়ে আছেন তাদের যে অন্যান্য রোগে আক্রান্ত হবেন না সেটা তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং সেটাই, সবার বেলায় একই দৃষ্টিতে দেখা উচিত যে পা ফোলাটাকে আপনি দেখবেন মানে চিকিৎসকের মাধ্যমেই আসলে চিকিৎসাটা নেওয়া উচিত। সেটাই, সেটাই। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান। আমরা আসলে অনেক বিষয় শুনলাম যে সাধারণ পা ফোলা শুধু পা ফোলা নয়, এর পেছনে আরো অনেক কারণ থাকতে পারে। কাজেই সেই বিষয়টাও আমাদের ভাবা উচিত। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাই চেষ্টা করেছি আ আপনাদেরকে সচেতন করতে, আপনাদের মধ্যে যেন সেই ভাবনাটাও আসে। ডাক্তার সিএম হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকেও। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি পা ফোলার বিভিন্ন দিক তুলে ধরতে। আশা করি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।